আজকে সংখ্যাতত্ত্বের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা যারা ক্লাসটাকে ক্লিক করেছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা পুরো ক্লাসটা দেখো। এই ক্লাসটায় স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা এবং বাস্তব সংখ্যা অর্থাৎ পুরো সংখ্যাতত্ত্ব নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে। তো তোমরা যদি পুরোপুরি ক্লাসটা দেখো তাহলে তোমাদের আর সংখ্যাতত্ত্ব নিয়ে কিন্তু কোনো রকম ডাউট থাকবে না, এটা গ্যারেন্টি ধরে নাও। তো ক্লাসটা স্কিপ না করে দেখো। তো চলো শুরু করছি। তো দেখো, আগে থেকে কিন্তু স্বাভাবিক সংখ্যা এই যে এখানটায় লিখে রেখেছি, স্বাভাবিক সংখ্যার সংজ্ঞাটা একটু তোমরা দেখে নাও। তো সংজ্ঞাটা দেখো আগে থেকে লিখে রেখেছি, তো তোমরা একটুখানি এটা কিন্তু পুরোপুরি টুকে নিও। দেখো টুকলে পারে তোমাদের হচ্ছে জিনিসটা মনে থাকবে, যেরকম করে নোট করেছি সেভাবে নোটটা তোমরা করে নাও। যে স্বাভাবিক সংখ্যা কাকে বলে, যে গণনার প্রয়োজনে যেসব সংখ্যার উৎপত্তি তাদেরকেই বলছে স্বাভাবিক সংখ্যা। দেখো গণনার প্রয়োজনে আমরা গণনা করতে গিয়ে আমরা কী কী সংখ্যা লাগে, দেখো 1 2 3 4 এই সংখ্যাগুলো লাগে। তো তখন শূন্যকে কিন্তু আগে কিন্তু গণনার কাজে কিন্তু ধরা হতো না, যে শূন্যটা আম আছে আমার কাছে, মানে কোনো আমি নাই, অর্থাৎ এইরকম কিন্তু কোনো রকম ধারণা ছিল না। অর্থাৎ 1 থেকে কিন্তু গণনা শুরু হতো। সেই জন্য স্বাভাবিক সংখ্যা মানে কিন্তু 1 থেকে শুরু হবে। তাহলে স্বাভাবিক সংখ্যা যদি আমরা লিখি তাহলে কী হবে, 1 2 3 4 5 এরকম করে কিন্তু ডট ডট করে চলতে থাকবে। অর্থাৎ সংখ্যা রেখা যদি স্বাভাবিক সংখ্যার এরকম হয় তাহলে এরকম তাহলে হবে 1 2 3 4 5 6 এরকম করে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তারপরে কি 7 এরকম করে চলতে থাকবে, ঠিক আছে। এরকম করে যত অসীম অবধি, এরকম করে অসীম অবধি, ইনফিনিটি অবধি কিন্তু চলতে থাকবে। এটা কি অসীম অবধি কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। মানে 1 থেকে শুরু হবে স্বাভাবিক সংখ্যা, এটা তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। দেখো এবার নেক্সট অখণ্ড সংখ্যাতে আমরা এবার যাই। দেখো অখণ্ড সংখ্যা কাকে বলে বলছে, অখণ্ড সংখ্যার ইংরেজি হচ্ছে হোল নাম্বার, ঠিক আছে। বলছে স্বাভাবিক সংখ্যার সাথে যদি শূন্য সংখ্যাটিকে যুক্ত করা হয়, মানে স্বাভাবিক সংখ্যা আমরা কী বললাম 1 থেকে শুরু, শুধু অখণ্ড সংখ্যা তাহলে কী হবে, শূন্য থেকে শুরু হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে আমরা এখানটা এক্সাম্পলে তাহলে কী দেখবো, 1 0 থেকে শুরু হবে, তাহলে 0 1 2 3 4 5 6 এরকম করে কিন্তু চলতে থাকবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এই সংখ্যা রেখার মতো এটা আঁকাই তাহলে কী হবে, 0 থেকে শুরু 1 2 3 4 5 6 7 8 9 ডট 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 করে কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু অসীম অবধি, হ্যাঁ, এটা কিন্তু অসীম অবধি, মানে তুমি যত সংখ্যা জানো তত অবধি চলতে থাকবে। কিন্তু সব দেখো পজিটিভে আছে, সামনে কিছু না, মানে কি পজিটিভ, সব রকম পজিটিভে, সব সংখ্যা কি পজিটিভ চলছে এবং জিরোর পর থেকে সেটা শুরু হচ্ছে, ঠিক আছে। এবার দেখো তারপরে সংখ্যাতে যাই, কি বলছে, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা দেখো কাকে বলে, কি বলছে, বলছে স্বাভাবিক সংখ্যার সাথে কিন্তু -1 -2 -3 এরকম করে চলছে, এরকম সংখ্যাগুলো যদি মাইনাসের পার্টগুলো যোগ করা হয় এবং তার সাথে বলছে শূন্যকে যদি যোগ করা হয় তাহলে বলছে, তাতে বলছে পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যার ইংরেজি কিন্তু ইন্টিজার, এটা কিন্তু জেনে রাখো। তাহলে দেখো পূর্ণ সংখ্যা কাকে বলবো, আমরা যদি পূর্ণ সংখ্যাকে সংখ্যাটাকে স্থাপন করি তার আগে এক্সাম্পলটা দিই। এক্সাম্পল তাহলে কী হবে আমার, 0 +-1 +-2 প্লাস কি 3 প্লাসে মাইনাসে কত হবে 4 +-5 এরকম করে কিন্তু চলতেই থাকবে, মানে প্লাসও হবে মাইনাসও হবে। দেখো আমরা যদি এইখানে 0 দিই তাহলে 0-র আগে কী হবে, -1 -2 -3 -4 -5 -6 এরকম করে কিন্তু চলছেই, তাই তো। এদিকে কি ইনফিনিটি অবধি, মাইনাস ইনফিনিটি, এদিকে কি মাইনাস ইনফিনিটি অবধি, আর এদিকে একইভাবে 1 2 3 4 5 6 7 এরকম করে কি ডট ডট করে চলতে থাকবে, কি প্লাস ইনফিনিটি অবধি, তাই তো। এদিকে প্লাসের দিকে যত অবধি চলবে, এদিকে মাইনাসের দিকে যত অবধি চলবে। তাহলে তো আবার প্রথম থেকে বলি, স্বাভাবিক সংখ্যা কাদের বলবো, যদি আমরা 1 থেকে শুরু করি তাদের বলবো আমরা কি স্বাভাবিক সংখ্যা। শূন্যর পর থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি আমরা শূন্য কিনে নিই তাহলে কি বলবো, অখণ্ড সংখ্যা। এবার পূর্ণ সংখ্যা কাকে বলবো, যদি এই স্বাভাবিক সংখ্যার মধ্যে +-1 +-2 মানে মাইনাসের পার্টগুলো যদি চলে আসে, স্বাভাবিক সংখ্যার মধ্যে যদি মাইনাসের পার্টগুলো চলে আসে এবং তার সাথে শূন্য থাকতে হবে, হ্যাঁ, তাহলে সেটাকে বলবো কি আমরা পূর্ণ সংখ্যা। আশা করি পুরোটা বুঝতে পারছো। এবার আসবো আমরা জোড় সংখ্যাতে। দেখো জোড় সংখ্যাকে বলবো যে হচ্ছে যে সমস্ত সংখ্যাকে, পূর্ণ সংখ্যাকে বলছে 2 দ্বারা বিভাজ্য। দেখো 2 দিয়ে কী কী ভাগ যায়, মানে 2 এর ওখানে নামতা লিখতে হবে, 2 দিয়ে 2কে ভাগ যায়, 2কে 4 দিয়ে ভাগ যায়। আচ্ছা এটা পূর্ণ সংখ্যা মানে কি, প্লাস মাইনাস কিন্তু হবে, +-2 +- কি 4, তারপরে কি +-6 +-8 +-10 এরকম করে কিন্তু চলবেই, তাই তো। মানে 2 এর ঘরে নামতা যেগুলো জানো ওগুলো প্লাস মাইনাস, প্লাসের দিক হতে পারে মাইনাসের দিক হতে পারে। যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, পূর্ণ সংখ্যা আমরা জানি প্লাস এবং মাইনাস দুটাই হবে, তাই তো।
আশা করি বুঝতে পারলে। 2 দ্বারা বিভাজ্য মানে কি, 2-এর ঘরে নামতা যেগুলো জানো ওগুলাই কিন্তু লিখে দিতে হবে, ঠিক আছে। এবার তারপরে করছি বিজোড় সংখ্যা। দেখো এবার বিজোড় সংখ্যা, দেখো এবার বিজোড় সংখ্যাটা দেখো যে হচ্ছে যে সমস্ত পূর্ণ সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, মানে 2কে 2 দ্বারা ভাগ করা যাবে না, মানে 2-এর ঘরে নামতা বাদে বাকি সংখ্যাগুলো। এবার তাহলে কী কী হবে বলো তাহলে, প্লাস মাইনাস কি 1, প্লাস মাইনাস কি 3, প্লাস মাইনাস 5, প্লাস মাইনাস 7, প্লাস মাইনাস কি 9, প্লাস মাইনাস 11, এগুলো সংখ্যা কি 2 দিয়ে ভাগ করা যায় না, তো তাহলে এগুলোকে বলবো বিজোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা কি, যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে, আর বিজোড় সংখ্যা যেগুলোকে 2 দিয়ে ভাগ করা যাবে না। তার মানে প্লাস মাইনাস 1, 2, 3 এগুলোকে কিন্তু 2-এর ঘরে নামতা পড়ে আমরা পাচ্ছি না, তাহলে এগুলো হবে বিজোড় সংখ্যা। আশা করি বুঝতে পারছো। দেখো এটা কিন্তু তোমাদের কাছে নতুন যেহেতু, সেটা কিন্তু একটু বারবার করে দেখে নিও এবং নোট করে নিও ক্লাসগুলো, ঠিক আছে। নোট করলে এবার কী হবে বলো তো, তোমাদের এখন ভুলে গেলেও তোমরা কিন্তু পরে কিন্তু সেটা দেখতে পারবে। দেখো ইউটিউবে তো আপলোড করা থাকলোই, কিন্তু তোমার সাথে যদি নোট করে নাও তাহলে কিন্তু তোমাদের আরও ভালো হবে এবং বুঝতে পারবে আশা করি, ঠিক আছে। চলো এবার পরের সংখ্যাতে চাই। দেখো আবার মৌলিক সংখ্যা কাকে বলে এটা জানবো। মৌলিক সংখ্যার ইংরেজি প্রাইম নাম্বার, এটা একটু জেনে রাখবে। যে সমস্ত স্বাভাবিক সংখ্যার শুধুমাত্র 2টি ভিন্ন উৎপাদক থাকে তাদের মৌলিক সংখ্যা বলে। তো বলছে 2টা ভিন্ন উৎপাদক থাকবে। এখন উৎপাদক ব্যাপারটা কি, আর এক কিন্তু কোনো মৌলিকও না যৌগিকও না, এটা কিন্তু ভালোভাবে পয়েন্ট করে যেভাবে লিখেছি স্টার্ট দিয়ে ওটা কিন্তু লিখে নেবে, ঠিক আছে। এককে মৌলিকও বলবো না, যৌগিকও বলবো না, কারণ একের কিন্তু 2টা ভিন্ন কিন্তু উৎপাদক কিন্তু থাকে না, আমরা জানি, ঠিক আছে। একের কিন্তু একটাই উৎপাদক থাকে, সেটা কিন্তু এক, ঠিক আছে। তাহলে দেখো আমরা তাহলে একের পর থেকে তাহলে শুরু করবো। আর স্বাভাবিক সংখ্যা যেহেতু বলছে, তাহলে আমরা কী জানি স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু, 1 থেকে শুরু, তাই তো। তাহলে 1 হবে না, তাহলে একের পর থেকে তাহলে কি 2 থেকে শুরু হবে। তাহলে 2-এর এখানটায় উৎপাদক কথাটা লিখে দিই তোমাদের বোঝানোর জন্য, একবারে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই ক্লাসটা ভালোভাবে করো, না বুঝে কিন্তু কেউ যাবে না, আমি বারে বারে বলছি। দেখো 2-এর উৎপাদক কী হবে, ব্যাকেট দিলাম না, 2-এর উৎপাদক কী হবে, 1 এবং সেই সংখ্যাটা হয়ই। যে কোনো সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যাটা হবে। দেখো 2-এর উৎপাদক তাহলে 1 এবং 2 তো হবেই, তাই তো। দেখো 2কে 1 এবং 2 দিয়ে ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যাতে কিন্তু ভাগ করা যায় না। এবার যদি 3কে ভাবো, 3কে কী কী সংখ্যাতে ভাগ করা যায়। দেখো উৎপাদক মানে কি, যেই সংখ্যাতে ভাগ করা যায় আর কি, যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সংখ্যা দিয়ে ভাগ যায় সেটাকে বলবো উৎপাদক আর কি। দেখো 2কে 1 দিয়ে ভাগ করা যায়, তাহলে 1 হচ্ছে 2-এর উৎপাদক। 2কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2-এর উৎপাদক তাহলে কিন্তু 2ও হবে, ঠিক আছে। এরকম 3কে কী কীতে ভাগ করা যায়, 3কে 1 এবং 3 দিয়ে তো ভাগ করা যাবেই। দেখো দেখতে হবে 3কে কি 2 দিয়ে ভাগ করা যায়। দেখো 2-এর ঘর নামতা পড়লে পরে 2 অক্ষে 2, 2 দুগুণে কত হয় 4, অর্থাৎ 2কে কিন্তু মানে 3কে 2 দিয়ে কিন্তু ভাগ করা গেল না, ঠিক আছে। তাহলে 3-এর উৎপাদক কী কী হচ্ছে 1 এবং 3। দেখো আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞাতেই বললাম যে স্বাভাবিক সংখ্যা বলছে শুধুমাত্র 2টি ভিন্ন উৎপাদক থাকবে। তাহলে ভিন্ন উৎপাদক দেখলাম এবং সেটা 2টাই আছে 1 এবং 2, তাহলে এটা কী হবে একটা মৌলিক, তাই তো। ওরকমই 1 এবং 3 এটাও কি একটা মৌলিক, ঠিক আছে। এবার যদি আমরা বলি 4 সংখ্যাটা দেখো, 4-এর উৎপাদক কী কী হবে 1 আর 4 তো হবেই। দেখো 3-এর 2কে যদি আমরা নামতা পড়ি তাহলে কত হবে 2 অক্ষে 2, 2 দুগুণ 4, মানে 2-এর ঘরে নামতা পড়ে কিন্তু আমরা 4 পাচ্ছি, অর্থাৎ 2কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, তাই তো। 2-এর ঘর নামতা পড়ে আমরা 4 পাই, তো তাহলে 2 কিন্তু 4-এর একটা উৎপাদক হয়ে যাচ্ছে। কিন্তু 3 কী হচ্ছে, দেখো 3-এর ঘর নামতা পড়ে 3 অক্ষে 3, 3 দুগুণ 6 হচ্ছে না, অর্থাৎ 4-এর কিন্তু উৎপাদক হচ্ছে 1, 2 এবং 4। তাহলে দেখো এখানে একটা মাঝখানে একটা এক্সট্রা করে 2 ঢুকে গেছে, তাই তো। আমরা সংজ্ঞাতে বললাম শুধুমাত্র 2টি, এখানে একটি হেডলাইন করে রাখো, শুধুমাত্র 2টি কিন্তু উৎপাদক থাকতে হবে এবং সেটা ভিন্ন হতে হবে। দেখো 2টা উৎপাদক এখানে নাই, এখানে 3টা চলে আসছে, তাহলে এটা কী হবে, এটা কিন্তু আর মৌলিক থাকবে না, এটা হয়ে যাবে যৌগিক। একটু আগে এরপরে আমরা পড়বো যৌগিক, তো সেটা আমরা আগেই লিখে দিচ্ছি, যৌগিক সংখ্যা তাহলে হয়ে যাবে, ঠিক আছে। যদি আমরা 5 করি, 5-এর কী কী হবে উৎপাদক 1 এবং, এবার তোমরা নিজেরাই বলতে পারবে 1 এবং 5ই হবে, 1 আর 5 তো হবেই। তাহলে দেখো 2-এর ঘর নামতা পড়ে 5 পাই না, 3-এর ঘর নামতা পড়ে তাও 5 পাচ্ছি না, 4-এর ঘর নামতা পড়ে কি 5 পাই, 4 অক্ষে 4, 4 দুগুণ 8 হচ্ছে না, অর্থাৎ তাহলে 5-এর উৎপাদক কিন্তু 1 এবং 5, অর্থাৎ 2টা উৎপাদক, যেক্ষেত্রে আমরা 2টা উৎপাদক পাবো এবং সেটা কি ভিন্ন হবে, 2টা উৎপাদক এবং সেটা ভিন্ন হবে, তখন সেটাকে কী বলবো মৌলিক, তখন সেটা বলবো মৌলিক। যদি 6-এর উৎপাদক খুঁজি তাহলে কী কী হবে, 6-এর উৎপাদক 1 হবে, তারপরে 2 হবে, দেখো 2-এর ঘর নামতা পড়ে 6 পাই, 3 দুগুণে 6, 3 হবে, 3-এর ঘর নামতা পড়ে 6 পাই, 3 দুগুণে 6, আর 6-এর ঘর নামতা পড়ে তো 6 পাবোই। তাহলে এটা কিন্তু কী হবে, দেখো 2টা উৎপাদক না, এখানে কটা আছে 1টা 2টা 3টা 4টা উৎপাদক, তাহলে এটা কি যৌগিক হয়ে যাচ্ছে।
আমরা মৌলিকের সংখ্যায় কী দেখলাম, শুধুমাত্র কী কটা উৎপাদক থাকবে, শুধুমাত্র দুটি থাকবে। এখানে তো 4টা চলে আসছে, তাহলে এটা হবে না। এই যে এখানে 2টা এক্সট্রা চলে আসছে। 7-এর ক্ষেত্রে দেখি 1 এবং কত হচ্ছে, 1 এবং দেখো 1 আর 7 তো হবেই, মাঝখানে দেখি কোনো ঢুকবে নাকি সংখ্যা। 2-এর ঘর নামতে পড়ে 7 পাচ্ছি না। 3-এর ঘর নামতে পড়ে পাচ্ছি না। 4-এর ঘর নামতে পড়ে তাও পাচ্ছি না। 5-এর ঘর নামতে পড়ে 5 অক্ষে 5, 5 দুগুণ 10 হচ্ছে না। 6-এর ঘর নামতে পড়ে 6 অক্ষে 6, 6 দুগুণ 12। 7 কিন্তু পাচ্ছি না আমি কোনোভাবে। হ্যাঁ, তাহলে এটাও কী হয়ে যাচ্ছে, একটা মৌলিক। যেই ক্ষেত্রে আমরা দুটো উৎপাদক পাবো, দেখো 1 এবং সেই সংখ্যা, অর্থাৎ 1 এবং 7। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। 8-এর ক্ষেত্রে কী কী হবে বলো, 1, 2, 4, 8 এগুলা কী তাহলে হবে, এটা কী তাহলে যৌগিক। যেহেতু 2টার বেশি উৎপাদক পাইলে আমরা মাঝখানে 2 এবং 4 ঢুকে গেল। 9-এর উৎপাদক খুঁজলে কত হবে, 1 এবং কত, 1 আর 9 তো হবেই, মাঝখানে কি 3 ঢুকে যাচ্ছে, তাই তো, তাহলে এটাও কী হয়েছে, একটা যৌগিক। অর্থাৎ যদি এক্সাম্পল বলে মৌলিকের বললো কি, মৌলিকের কী কী এক্সাম্পল হচ্ছে, তাহলে আলটিমেট মৌলিকের আমার কী কী এক্সাম্পল হচ্ছে। ঠিক আছে, তাহলে কী কী লিখবো, তাহলে আমার তো 2 থেকে শুরু হচ্ছে, 2, 3, 5, 7, 11, 13। ঠিক আছে, তোমরা একটু করে দেখবে। আমি তো 9 অবধি করলাম, তারপরে তোমার 10ও দেখবা মৌলিক হচ্ছে না, যৌগিক হচ্ছে। 11 কিন্তু তোমার মৌলিক হবে, 11কে কিন্তু 1 এবং 11 দিয়েই ভাগ করা যায়। হ্যাঁ, তাহলে 13 হবে, তারপরে হবে 17, 19, 23, 29। হ্যাঁ, এরকম করে কিন্তু চলতে থাকবে। তো তোমরা এর উপরে বার করবে কতগুলো হয়। ঠিক আছে, আশা করি মৌলিক পুরোপুরি বুঝতে পারলে। চলো এবার যৌগিকের ক্লাসটা করব। দেখো যৌগিক কাকে বলে, বলছে যে সমস্ত স্বাভাবিক সংখ্যা অন্তত 3টে উৎপাদক থাকবে। মানে কি 2-এর বেশি উৎপাদক। দেখো আমরা এখানে আগেই লিখলাম, এই যে এখানটায় 2-এর ক্ষেত্রে কটা উৎপাদক ছিল, 2-এর ক্ষেত্রে 2টা উৎপাদক ছিল, 1 এবং 2। 3-এর ক্ষেত্রে 1 এবং 3, কিন্তু 4-এর ক্ষেত্রে কটা উৎপাদক ছিল, দেখো 3টা, 1, 2, 4, অর্থাৎ অন্তত 3টা। মানে কি 3টা হলে পরে হবে, অর্থাৎ 4 থেকে কিন্তু যৌগিক সংখ্যা শুরু হবে, তাহলে 4 হবে। তারপরে দেখো 5 তো হচ্ছে না, 5-এর কটা উৎপাদক, 2টা, 1 এবং 5। এই যে উৎপাদক কথা আমরা লেখা হয়ে গেছে, 5-এর উৎপাদক কটা, 1 এবং 5, তাহলে 5 হচ্ছে কিন্তু মৌলিক, সেটা করে ফেলেছি। দেখো 6-এর উৎপাদক কটা হচ্ছে, 4টা হচ্ছে, 1, 2, 3, 4। তাহলে 2টার তো বেশি আছে, 2টার বেশি হলে পরে তখন সেটা হয়ে যাবে কি যৌগিক। তাহলে আমরা কি লিখবো, তাহলে 4 হচ্ছে একটা, তারপরে 6, তারপরে 8 হবে, তাই তো। তারপরে 9, এই যে 9-এর ক্ষেত্রেও দেখো কটা উৎপাদক হয়েছে, 1, 3, 9, তাহলে 9-এর ক্ষেত্রেও তাহলে যৌগিক। 10ও হবে, তারপরে 12, 14, 15, 16, 18, 20। হ্যাঁ, এরকম করে কিন্তু চলবে যৌগিক সংখ্যা। তো আশা করি বুঝতে পারছো। দেখো আমি তবু এখানটা একটা মৌলিক সংখ্যা উৎপাদক আকারে ভেঙে দিই। দেখো 9 অবধি তোমার ভাঙা আছে, আমি 10 থেকে করি। 10-এর উৎপাদক কী কী হবে, 10-এর উৎপাদক দেখো একটু নিজেরা করার চেষ্টা করো। 1 এবং 10 তো হবেই, মাঝখানে কী কী ঢুকবে, 2 ঢুকবে, 5 ঢুকবে। ঠিক আছে, যদি আমরা বলি 10-এর পরে যৌগিক সংখ্যা কি 12, 12-র উৎপাদক যদি খুঁজি তাহলে নিজেরা একটু করো। 1 আর 12 তো হবেই। দেখো 12-র উৎপাদক আর কী কী হবে, 12কে 2 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, 12কে 4 দিয়ে ভাগ করা যায়, 12কে 6 দিয়েও ভাগ করা যায়। তাহলে 12-র উৎপাদক কতগুলো হলো, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা উৎপাদক হলো 12-র। ঠিক আছে, ওরকম যদি 14 করি, 14-র উৎপাদক তাহলে কী কী হবে, 1 আর 14 তো হবেই। ঠিক আছে, 14কে 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে 2 হলে পরে তাহলে 7 হবে, তাই তো। 14কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না, তাহলে 14-ও কিন্তু 1, 2 আর 7 এবং 14 এটাই তাহলে কিন্তু উৎপাদক হচ্ছে। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। চলো এবার মূলদ সংখ্যাটা দেখি। দেখো মূলদ সংখ্যা কাকে বলে, কি বলছি, রেশনাল নাম্বার। মূলদ সংখ্যা মানে কি রেশনাল নাম্বার। হ্যাঁ, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p এবং q দুটি পূর্ণ সংখ্যা এবং q = 0, তাদের বলছে মূলদ সংখ্যা। তো আশা করি বুঝতে পারলে বিষয়টা কি, মানে p/q আকারে আমাকে প্রকাশ করতে হবে। তাহলে দেখো মূলদ সংখ্যা যদি আমরা এক্সাম্পলগুলো লিখি, দেখো 2কেও কিন্তু p/q আকারে প্রকাশ করা যাচ্ছে। p/q মানে কি, p ওপরে একটা হবে পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা পূর্ণ সংখ্যা, ধরো 1 দিলাম, তাহলে 2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, মানে 2 কিন্তু তাহলে একটা মূলদ সংখ্যা হচ্ছে 2 এরকম। তাহলে 3 লিখতে পারবো, 4 লিখতে পারবো। 4-এর নিচে কিছু নেই মানে কি 1 আছে, তো তাহলে 4কেও কিন্তু একটা মূলদ সংখ্যা বলতে পারবো। হ্যাঁ, একইভাবে এরকম করে সব সংখ্যা, তাই তো। প্লাস মাইনাস যে কোনো সংখ্যা, প্লাস মাইনাস যে কোনো তোমরা সংখ্যা হচ্ছে 2, 3 এগুলো তাহলে কিন্তু সবগুলো কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। ঠিক আছে, যেহেতু বলছে পূর্ণ সংখ্যা হবে। আর এরপরে আমরা যদি হচ্ছে
ইসের সংখ্যা কী, তাহলে এই সব সংখ্যা কিন্তু সবগুলো কিন্তু তাহলে কী হয়েছে, মূলদ সংখ্যা। কিন্তু এখানে ভালোভাবে হেডিং করে রাখো কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, মানে নিচের পার্টটা কিন্তু কখনো জিরো হবে না। তো এইরকম হবে না যে ধরে পেলো 1/0, এটা কিন্তু একটা হচ্ছে মূলদ সংখ্যা, এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা কিন্তু হবে না, এটা কিন্তু ভুল, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি ভুল, ঠিক আছে। তাহলে এরপর আর কী কী মূলদ সংখ্যা হবে দেখো, 5/3 এগুলা কি একটা মূলদ সংখ্যা, দেখো উপরে 5 একটা পূর্ণ সংখ্যা, নিচে একটা 3 পূর্ণ সংখ্যা। তারপরে ধরো হচ্ছে 1/2, ঠিক আছে, এটা মাইনাস হতে পারে, -1/2 এটাও হতে পারে, +1/2 মানে প্লাস মাইনাস হতেই পারে, আমরা শুধু প্লাস দিয়েই করবো না, মাইনাস দিয়েও করবো, ঠিক আছে। তারপরে ধরো দশমিকে কিছু আছে 0.626, ঠিক আছে, মাইনাস ধরো বলো 3/2, এগুলো কিন্তু সবগুলো মূলদ সংখ্যা। ধরো এরকম দিলে হচ্ছে √16, √16 কিন্তু একটা মূলদ সংখ্যা, কারণ √16কে ভাঙলে আমরা জানি 4 হয়। তো ধরো 81, এটাও ভাঙলে কত হয়, 9 হয়, তাহলে এগুলো কিন্তু মূলদ সংখ্যা। ধরো কোনো আবৃত দেওয়া আছে 0.32, ঠিক আছে, এখানটা ধরে পেলো আবৃত 3 আর 2 এর মাথায় আছে, তাই এটা কিন্তু মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। এরপরে ধরে পেলো 6.25 লেখা আছে, এখানটায় 2 এবং 5-এর উপরে আবৃত করা আছে, তাই এটা কিন্তু মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে ধরে পেলো 32.291, এখানটা হচ্ছে ধরে পেলো 9 এবং 1-এর উপরে আবৃত করা আছে, তাহলে এটাও মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। মানে দেখো আবৃত করা থাকলে তবুও কিন্তু এগুলো মূলদ সংখ্যা হবে, ঠিক আছে। পি বাই কিউ মানে কি, উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যা, এটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে, যেহেতু পূর্ণ সংখ্যা বলছে, ঠিক আছে। এরপরে তুমি আবৃত, দশমিক যেগুলো আছে সবগুলোই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়ে যাচ্ছে। আশা করি মূলদ সংখ্যাটা পুরোপুরি বুঝতে পারলে। এবার দেখো অমূলদ সংখ্যা। দেখো অমূলদ সংখ্যা কাকে বলে, কি বলবো, যে সমস্ত সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় না, এবং যেখানে পি এবং কিউ দুটো পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজ ইকুয়াল টু জিরো, তাদের বলছে অমূলদ সংখ্যা। দেখো সংখ্যাগুলো কিন্তু একবার লিখে নিও, হ্যাঁ, যেটা এগুলোকে বলছে ইরেশনাল নাম্বার। দেখো ইরেশনাল নাম্বারে কিন্তু এক্সাম্পল বিশেষ করে আসে, ঠিক আছে। ধরো এখানটায় √2, তাহলে একটা ইরেশনাল নাম্বার, হ্যাঁ, √3, হ্যাঁ, √4কে তো লিখবে না, কারণ √4 মানে আমরা জানি 2, তাহলে √4 কিন্তু অমূলদ সংখ্যা হবে না, ঠিক আছে। ধরো এরকম হচ্ছে কিউব রুট দেওয়া আছে, মানে ঘন আর কি, 7-এর 7⁻⁴ আর কি, ঠিক আছে, এরকম ধরে ভালো দেওয়া আছে, রুটের পাওয়ারে কত দেওয়া আছে 425, ঠিক আছে। ধরো এই যে পাই কিন্তু একটা মূলদ সংখ্যা, পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে। তারপরে কিন্তু একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা যারা এগুলা জানো না পাই এবং কি, তবু এগুলো একটু লিখে রাখো এবং জেনে রাখো, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন অনেক সময় আসে, ঠিক আছে। তারপরে ধরো দশমিকের পরে যেরকম ইরেগুলার আছে কিছু, 1.211 প্রথমে, তারপরে 211, তারপরে 2111, দেখো একটা করে 1 বাড়ছে, প্রথমে একটা 1 ছিল, তারপরে 2টা 1, তারপরে 3টা 1, তারপরে কত হবে বলো তো, 2-এর পরে 4টা 1, এই যে 4টা 1, তারপরে 2-এর পরে কী হবে 5টা 1, তো এরকম করে কিন্তু চলতে থাকবে, তাই তো, মানে একটা করে 1 বাইরে যাচ্ছে, তার মানে এটা কিন্তু কোনো সিমিলার কিছু হচ্ছে না। দেখো মূলদ সংখ্যার ক্ষেত্রে যখন আমরা পৌনঃপুনিক দিতাম, পৌনঃপুনিক মানে কি, 3-2-এর মাথায় পৌনঃপুনিক মানে 3-2 বারবার কিন্তু রিপিট হবে, মানে একই সংখ্যা বারবার রিপিট, কোনো কিন্তু রেগুলার কিন্তু মেনটেন চলছে আর কি। কিন্তু এখানে দেখো ইরেগুলার হয়ে যাচ্ছে, প্রথমে কি ছিল 2-1, তারপরে 2-2টা 1, তারপরে 2-3টা 1, তারপরে 2-4টা 1, এরকম করে কিন্তু ইরেগুলার হয়ে যাচ্ছে, তাই তো, তাই এগুলা কিন্তু অমূলদ সংখ্যা বলবো। এইরকমই ধরে পেলো আরেকটা সংখ্যা লিখি, ধরো 5.00 আছে, তারপরে 25, তারপরে 2টা 5, মানে একটা 5 ছিল প্রথমে 2-এর পরে, তারপরে 2-এর পরে 2টা 5 হলো, এবার 2-এর পরে কত 3টা 5 হবে, তারপরে 2-এর পরে কি 4টা 5, তারপরে 2-এর পরে কি 5টা 5, এরকম করে কিন্তু চলতে থাকবে, তারপরে 2-এর পরে 6টা 5, এরকম করে কিন্তু চলতে থাকবে, তাহলে এগুলোকে কিন্তু অমূলদ সংখ্যা বলবো, ঠিক আছে। এবার লাস্ট হচ্ছে আমাদের বাস্তব সংখ্যা। তো বাস্তব সংখ্যা বলবো যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে যুক্ত করে যে সমস্ত সংখ্যা পাওয়া যায় তাদের বলবো বাস্তব সংখ্যা, ঠিক আছে। বাস্তব সংখ্যার যদি এক্সাম্পল যাও, বাস্তব সংখ্যার এক্সাম্পল হবে হচ্ছে সব, তুমি যে কোনো সংখ্যা, এই যে +-1, +-2, ঠিক আছে, এগুলা সংখ্যা 0, ঠিক আছে। তারপরে ধরো হচ্ছে মূলদ সংখ্যা যেরকম পি/কিউ, ঠিক আছে, পি/কিউ যেখানে হচ্ছে কি পি এবং কিউ কি পূর্ণ সংখ্যা, পি এবং কিউ কি পূর্ণ সংখ্যা, এবং কিউ কি নট ইজ ইকুয়াল টু 0, এবং তার সাথে কি অমূলদ সংখ্যা, তার সাথে এগুলা কি গেল, এটা কি গেল মূলদ, এটা কি অমূলদ, এই যে এই সব সংখ্যাকে কিন্তু আমরা একসাথে কী হলো বাস্তব সংখ্যা, অর্থাৎ তোমরা যত রকম সংখ্যা এতক্ষণ শিখলে সব সংখ্যাকে মিলে একসাথে বলবো একটা বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়াল নাম্বার। আশা করি আজকে পুরো ক্লাসটা তোমরা বুঝতে পারলে। দেখো ক্লাসটা স্কিপ করে গেলে কিন্তু তোমরাই বুঝতে পারবে না, দেখো কোনোটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু নতুন করে একটু দেখে নাও, কারণ এই সংখ্যাতত্ত্বের ক্লাস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, একবার যদি বুঝতে পারো তাহলে কিন্তু জীবনে কিন্তু অনেক এটা কাজে লাগবে আর কি, ঠিক আছে।
তো ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের মতো এটুকুই, গুড বাই।